প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। আপনাদের অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আছি আপনাদের পাশে, অ্যাডভোকেট শহীদুল ইসলাম পারভেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন কেউ যদি মামলা করে তাহলে তার জন্য প্রতিকার আছে। ক্রিমিনাল মামলা যদি করা হয় তাহলে আসামির সাজা হতে পারে, আসামি খালাস পেতে পারে, আবার মামলাটা খারিজও হয়ে যেতে পারে। আসামি মামলা খারিজ হলেও আসামি খালাস পায়, আবার আসামি মুক্তি পেতে পারে, আসামি অব্যাহতি পেতে পারে, বিভিন্ন পরিণতি হতে পারে। তখন বাদী এই মিথ্যা মামলা করার জন্য তাকে তো আটকানো উচিত, কারণ একটা নিরপরাধ মানুষকে যদি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়, এটার বিরুদ্ধে তো কোনো আইন থাকা দরকার। সেটা হচ্ছে 250 ধারায় বলা হচ্ছে, মিথ্যা বা তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ যদি কেউ করে, সেটা জিআর মামলা হোক বা সিআর মামলা হোক, তাহলে কি হবে? তার অভিযোগ মানে সিআর মামলা পুলিশ বা ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত সংবাদের ভিত্তিতে রুজুকৃত মামলায়, মানে সকল প্রকার মামলার কথা বলা হচ্ছে, পুলিশ কেস হোক বা কোর্টের মামলা হোক, এক বা একাধিক ব্যক্তি অভিযুক্ত হয়ে যে কোনো বা সকল আসামিকে অব্যাহতি বা খালাস পেলে, তাহলে এক বা একাধিক আসামি যদি অব্যাহতি পায় বা খালাসও পায়, এখানে আরো একটু যুক্ত করছে, অব্যাহতি হলেও হবে। অব্যাহতি তো এমনিতেই দিবে না, প্রমাণ করতে হবে যে সে নিরপরাধ বা মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নাই, শুধু শুধু তাকে জড়ানো হয়েছে। একবার প্রত্যেক রেহাইপ্রাপ্ত আসামিকে অভিযোগকারী বা বাদী কেন ক্ষতিপূরণ দিবে না মর্মে উপস্থিত থাকলে কারণ দর্শাবে, অনুপস্থিত থাকলে কারণ দর্শানোর জন্য সমন জারি করবে। তাহলে যখন আসামিরা অব্যাহতি বা খালাস পাচ্ছেন, এক বা একাধিক, একটা মামলায় 5 জন আসামি আছে, তার মধ্যে যদি একজনও খালাস পেয়ে যায়, তো সেও এই যে ক্ষতিপূরণ পাওয়ার দাবিদার। তো বাদীকে বলবে যে এই যে ইনাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসালেন, তাহলে ইনার ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে, কেন দিবেন না সেটার জন্য কারণ দর্শান। তো উপস্থিত থাকলে সঙ্গে সঙ্গে মৌখিকভাবে বলবে, আর যদি উপস্থিত না থাকে তাহলে সমন দিয়ে তাকে কারণ দর্শানোর জন্য রিটেন একটা সমন জারি হবে। 2-এ বলা হচ্ছে, উপধারা 2, কারণ দর্শানো লিপিবদ্ধ করে এই মর্মে প্রতীয়মান হয় যে মামলাটি তুচ্ছ, মিথ্যা বা বিরক্তিকর। অর্থাৎ কারণ দর্শানোর পর তারপরও আদালত যদি সন্তুষ্ট না হয়, মানে কারণ দর্শানোতে কোনো কাজ হলো না, অর্থাৎ বাদী এখানে আসলেই ভালো কাজ করেননি, নিরপরাধ ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন, হয়রানিমূলক মামলা, সেই ক্ষেত্রে তার সাজা কি হতে পারে? অনধিক। অনধিক মানে ম্যাক্সিমাম, যার অধিক হবে না, 1,000 টাকা। আর ম্যাজিস্ট্রেট যদি থার্ড ক্লাস হয় তাহলে তিনি 500 টাকা দিতে পারবেন জরিমানা। বাদী বা সংবাদদাতা দিবে আসামি, আসামির এক বা প্রত্যেককে, অর্থাৎ যদি একটা আসামি হয় তাহলে 1,000 টাকা, দুইটা আসামি হলে 2,000 টাকা দিতে হবে। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হলে একটা আসামি হলে 500 টাকা, দুইটা আসামি হলে 1,000 টাকা। অর্থাৎ পার অ্যাকিউজড পার্সন, মানে প্রতিটা অভিযুক্ত ব্যক্তি যারা খালাস পেয়েছে তাদেরকে এই জরিমানাটা দিতে হবে। তাহলে যে কোনো ম্যাজিস্ট্রেট হলে বা যে কোনো জজ, দায়রা জজ, যুগ্ম, অতিরিক্ত, ইনারা দিতে পারবেন হচ্ছে 1,000 টাকা। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হলে 500 টাকা। কিন্তু বাস্তবে তো থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট নাই, কিন্তু আইনে আছে, আমাদের সেটা মনে রাখতে হবে। এছাড়াও 2-এর কতে বলা হচ্ছে, অনাদায়ে অনধিক 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড। এই যে টাকা না দিলে আবার 30 দিনের তাকে সিম্পল ইমপ্রাইজনমেন্ট, অর্থাৎ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। এখানে কখনো মানে রিগোরিয়াস বা শ্রমসহ বা সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে না। 2-এর খতে বলা হচ্ছে, অনাদায়ে কারাদণ্ডের ক্ষেত্রে দণ্ডবিধির 78, অর্থাৎ পরিশোধে মুক্তি। 100 টাকা, 1,000 টাকা জরিমানা করেছে, সঙ্গে সঙ্গে দিতে দিতে পারলো না বা দিতে চাইলো না, তখন তাকে হাজতে দিয়ে দিল,
একদিন পরেই সে 1,000 টাকা যদি দিয়ে দেয় তাহলে তাকে আবার ছেড়ে দিবে, কারণ টাকা দিয়ে দিয়েছে, তাকে তো আর রাখার দরকার নেই। কারণ জরিমানা অনাদায়ে তাকে কি দেওয়া হয়েছিল, কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর যদি অর্ধেক টাকা দেয় তাহলে 15 দিন, 15 দিন পর অর্ধেক টাকা দিলে তাকে আবার ছেড়ে দিবে, কারণ 15 দিনের জন্য 500 টাকা পরিশোধ হয়েছে, বাকি 15 দিনের জন্য আর 500 টাকা দিলেই হবে, যেখানে 1,000 টাকা টোটাল ছিল। আর 69 বলা হচ্ছে আনুপাতিক পরিশোধ। তার মানে যদি 4/1 পরিশোধ করে সেই ক্ষেত্রে এই আনুপাতিক বিষয়টা আসবে, বা 3/1 পরিশোধ হয়েছে সেটাই। আমরা যদি 68 এবং 69 ধারা পড়ি দণ্ডবিধির, তাহলে এটা বুঝতে পারবো। ধারাদ্বয় প্রযোজ্য হবে। দুই গতে বলা হচ্ছে বাদী বা সংবাদদাতা দেওয়ানি বা ফৌজদারি দায় হতে মুক্ত হবে না। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? দুইয়ের গতে, দুইয়ের গ কেউ বলতে পারবেন দুইয়ের গতে কি বলা হচ্ছে? যে বাদী বা সংবাদদাতা, বাদী বলতে সিআর মামলার বাদী, সংবাদদাতা বলতে ওই পুলিশের কাছে সংবাদ দিয়েছিল এজাহারদাতা বা এজাহারকারী, দেওয়ানি বা ফৌজদারি দায় হতেও মুক্ত হবে না। এই লাইনের অর্থ কেউ বোঝাতে পারবেন? লাইন আসবেন। আচ্ছা, রাজ্জাক ভাই হাত উত্তোলন করেছেন, লাইনে আসেন, চেষ্টা করেন। আর এখানে এই যে ক্ষতিপূরণের টাকাটা থেকে মুক্ত হবে না আর কি, সে এটা বোঝানো হয়েছে আর কি, টাকার দায় থেকে মুক্ত হবে না যেটা। কোন টাকা? এই যে এক হাজার কোন টাকা টাকার করা কথা? হয়েছে, অনধিক যে না, এক হাজার টাকা। এই- হ্যাঁ, এই এই টাকাটা দিয়ে দিলেও, মানে দিয়ে দিল টাকা, বা টাকা দিল না, 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড খাটলো, তারপরেও দেওয়ানি এবং ফৌজদারি দায় হতে মুক্ত হবে না। তার মানে 250 ধারায় তাকে 1,000 টাকা জরিমানা করা হলো, এটা দিতে পারলো না, তাকে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিল। এখন এটা হোক আর এটা হোক, 250 ধারায় এইটা ফিক্সড করা আছে, তো 250 ধারার অধিকন্তু মোরওভার আরো কিছু করা যাবে। সেটাই বলছে দেয়ানি এবং ফৌজদারি দায় হাতে তাকে কি করা যাবে না, অব্যাহতি হবে না। কেউ যুক্ত করতে চাচ্ছেন যে এই লাইন দ্বারা কি বোঝানো হচ্ছে? এখানেই আপনাদের বোঝার জায়গা, এই এই সেকশনের এই লাইনটাই সবচেয়ে জটিল। আচ্ছা, সোহাগ ভাই, সোহাগ ভাই লাইনে আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। তার এই যে মিথ্যা তুচ্ছ বিরক্তিকর এই মামলা দেয়ার কারণে তার যে মানহানি বা এই জাতীয় যে ক্ষতিগুলো হয়েছে তার, সেটার জন্য সে চাইলে দেওয়ানিতে মামলা করতে পারবে বা ফৌজদারিতেও। দেওয়ানি মোকদ্দমা, সিভিল সুট ক্ষতিপূরণের জন্য আমরা লিমিটেশন অ্যাক্টের যে অনুচ্ছেদ সেখানে দেখি না যে ফৌজদারি মামলার কারণে কারো যদি ক্ষতিপূরণ হয়, ফৌজদারিতে সোপর্দ করার কারণে যদি কারো ক্ষতি হয়, সেক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা করতে পারবে 1 বছরের মধ্যে, এই ধরনের আমরা অনুচ্ছেদ দেখেছি। তো সেটার কথা বলা হচ্ছে। সিভিল মামলা করে আমি একটা মানুষকে, আমি হাজতে ছিলাম, এই মামলা করার কারণে আমি হাজতে ছিলাম, তারপরে ফাইনালি যে আমি খালাস পেয়েছি, এরকম যদি হয় তাহলে আমি এখানে 250 ধারায় ম্যাজিস্ট্রেট বা বিচারক ওনাকে যে জরিমানাটা দিবে এটার বাইরেও এসে আমি সিভিল মামলা করতে পারবো ক্ষতিপূরণের জন্য। যে আমার নামে মামলা করা হয়েছে, আমার কি দুর্নাম হয়েছে, আমি ডিফামেশনের মামলা করতে পারবো। মিথ্যা মামলা করার কারণে আমি সামাজিক পারিবারিক ভাবে কি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানহানির মামলা করতে পারবে। মানহানির মামলা করা যাবে। এমনি প্লেন ক্ষতিপূরণের মামলা করা যাবে, সিভিল মামলার অনেক নেচার আছে। তো এটা করা যাবে 250 ধারার অধিকন্তু। এবার ফৌজদারি, আচ্ছা, এটা তো 250 ধারা ফৌজদারি কার্যবিধিতে আছে, তার মানে এটা তো একটা ফৌজদারি আছে, এছাড়া আলাদা আর একটা ফৌজদারি করা যাবে। সেটা কত ধারায় কেউ বলতে পারবেন? 211 ধারার যেটা স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, এটাই শুনতে চাচ্ছিলাম। পেনাল কোডের 211 ধারায় যেটা বলা আছে যে কেউ যদি মিথ্যা মামলা করে 211 ধারায় তার বিরুদ্ধে মামলা করা যাবে, সেটাই। তাহলে এখানেই দেখেন 2 এর গতে দুইটা জিনিস ঢুকে আছে, যে সিভিল মোকদ্দমা প্লাস ফৌজদারি। পেনাল কোডে 211 ধারায় বাদীর বিরুদ্ধে উল্টো মামলা করতে পারবে কে? আসামিরা, যারা খালাস পেয়েছে। আর এখানে 250 ধারায় এটা ম্যাজিস্ট্রেটের ইচ্ছা, ম্যাজিস্ট্রেট এখানে জরিমানা দিতেও পারে,
বাদীকে নাও দিতে পারে, এখানে ম্যাজিস্ট্রেটের ইচ্ছাধীন বিষয়। আর এখানে বাদী নিজে মানে আসামি নিজে পরে বাদী হয়ে মামলা করবে, এটা তার কি রেমিডি। মিথ্যা মামলা করলে এই রেমিডি মানে এক কথায় প্রতিশোধ নিতে পারবে। আর এখানে ম্যাজিস্ট্রেট নিজে থেকে দেখবে যে বাদী আসলে খারাপ, মামলায় একটুও করার কারণ ছিল না। আবার অনেক সময় মামলা করার কারণ সামান্য থাকে, কিন্তু প্রমাণ করতে ব্যর্থ হয়, অনেক সময় মামলা আসামিরা খালাস পায়। আর কিছু কিছু মামলা আসলে কোনো কারণ ছিল না, অযথা এমনি তো তুচ্ছ বিরক্তকর বলছে না। তাহলে ধন্যবাদ সোহাগ ভাই। এরপরে চলে যাই পরের লাইনে, বলছে যে সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক 100 টাকার অধিক ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে আপিল চলবে। 100 টাকার অধিক, 100 টাকা পর্যন্ত যদি ক্ষতিপূরণ দেয়, এই যে 250 ধারায় বাদী যিনি ছিল এই মামলার বাদীকেই সাজা দেওয়া হচ্ছে, তো এই বাদীকে যখন 100 টাকা দেওয়া হবে তখন তিনি আর আপিল করতে পারবেন না, ওনাকে 100 টাকা দিতেই হবে, কোনো মাপ নাই এ বাদীর। কিন্তু 100 টাকার যদি ওপরে দেয়, 101 টাকা বা 1000 টাকা পর্যন্ত, মানে 100+, 100 পর্যন্ত ওকে, আপিল চলবে না। কিন্তু 100+ যদি হয়ে যায়, 100 টাকার বেশি দিয়ে দিল, আইনটা 1898 সালের, ওই সময় 100 টাকার অনেক মূল্য ছিল। এই কারণে বলছে 100 টাকার বেশি যদি দিয়ে দেয়, 100 টাকা বলতে ঠিক ছিল কিন্তু 100 টাকার বেশি দিয়ে দিয়েছে, এখন বাদী আবার এটার বিরুদ্ধে কি করতে পারে, আপিলে চলে যেতে পারে যে ম্যাজিস্ট্রেটের এই আদেশ আমি মানি না। আদেশে উল্লেখ সাপেক্ষে আপিলযোগ্য হলে আপিল দায়েরের মেয়াদ অতিক্রম বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করা যাবে না। এখানে যদি 100 টাকা+ জরিমানা দেওয়া হয়, তখন যদি বাদী বলে যে আমি আপিল করব, তাহলে আপিল দায়ের করবে, আপিল নিষ্পত্তি হবে। তারপরে যদি আপিলে এই ম্যাজিস্ট্রেটের এই মনে করেন 1000 টাকা জরিমানা করলো, এই রায়টা যদি বহাল থাকে সেই ক্ষেত্রে বাদী পরে এই টাকাটা দিতে পারবে। কিন্তু আপিল চলাকালীন আপিলে যেহেতু সিদ্ধান্ত একটা হবে টাকা দিতে হবে কিনা, মানে ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত সঠিক আছে কিনা, আসলে মামলাটা তুচ্ছ ছিল কিনা, এটা আপিল আদালত দেখবেন। দেখার পরে যদি আপিল আদালত দেখে আসলে তুচ্ছ মামলা, তাহলে 1000 টাকা বহাল রাখবেন। তখন নিষ্পত্তি হওয়ার আপিল আদালত নিষ্পত্তি হবে, আপিল আদালতের সিদ্ধান্ত মতে তখন ওই 1000 টাকা কালেকশন করতে হবে। তার আগে বাদীকে বলা যাবে না যে আপনার এই জরিমানাটা দিয়ে দেন, বাদী বলবে আমি তো আপিল করেছি, আপিলে তো আমি এই টাকাটা নাও দিতে হতে পারে আমার। তাহলে লজিক আছে এখানে। তারপরে আদেশে আদেশে উল্লেখ সাপেক্ষে আপিলযোগ্য না হলে 1 মাস অতিক্রম না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করা যাবে না। তার মানে আপিলযোগ্য না হলেও 1 মাস অন্তত সময় দিতে হবে এই টাকাটা সাবমিট করার। কোর্টে সাবমিট করবে, আবার কোর্ট থেকে আসামিরা পাবে এই টাকাটা। যেহেতু ক্ষতিপূরণ বলছে, অর্থদণ্ড যদি বলা হতো মানে ফাইন, যদি ফাইন বলা হতো, অর্থদণ্ড বলা হতো, তাহলে সরকার নিয়ে নিত এটা। আর যেহেতু জরিমানা বলছে, তার মানে ক্ষতিপূরণ কার ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে ওই আসামিদের, তাই আসামিদেরকে এই টাকাটা দিয়ে দিতে হবে। এটা কোর্ট আদায় করে দিয়ে দিবে আসামিকে, যারা খালাস বা অব্যাহতি পেয়েছেন। উপধারা 2 অনুসারে ক্ষতিপূরণের আদেশ ছাড়া অতিরিক্ত অনধিক 6 মাস, এখানে সশ্রম না বিনাশ্রম কারাদণ্ড এটা উল্লেখ নেই, তাই আমি ডট ডট দিয়ে রেখেছি, এবং 3000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া যেতে পারে। তো এই যে উপধারা 2 এটা পরের দিকে যুক্ত করা হয়েছে, উপধারা 5 যেটা 5, সম্ভবত এই কারণে এখানে 3000 টাকা মানে অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে। তো এখানে এক জায়গায় বলছে 1000, এক জায়গায় বলছে 3000, এক জায়গায় বলছে 30 দিন, এখানে 6 মাস। তো দুইটাই চলবে কি কারণে, যদি খুবই বাদী খারাপ আচরণ করে তাহলে হয়তোবা যে ঠিক আছে 1000 টাকা দিলাম, বাদী খেপে যাচ্ছে, খারাপ আচরণ করছে, সেই ক্ষেত্রে আদালত অতিরিক্ত আবার এর উপরে 6 মাসের কম্পালসারি কি করতে পারে, জেল দিয়ে দিতে পারে। তো এই ছিল 250 ধারার পুরো বক্তব্য। 250 ধারা কিন্তু রিটেনের ক্ষেত্রে, ভাইবার ক্ষেত্রেও প্রযোজ্য, এবং এমসিকিউ আসার মতন একটা পোটেনশিয়ালিটি আছে, অন্তত একটা প্রশ্ন আসতে পারেই। এরপরে চলে যায় হচ্ছে 260 ধারা। তাহলে দেখেন 250 ধারা টাকা আরেকটু ব্রিফ করে দিই। মিথ্যা মামলা করলো, আসামি অব্যাহতি পেল বা খালাস পেল, এবার উল্টো বাদীর সাজা হবে, অর্থাৎ তাকে 1000 টাকা অর্থদণ্ড দিতে হবে ম্যাক্সিমাম, অথবা যদি টাকা না দেয় 30 দিন হাজত খাটতে হবে বিনাশ্রম, জেল খাটতে হবে বিনাশ্রম। আর এর বাইরেও দেওয়া যাবে হচ্ছে 6 মাস পর্যন্ত বিনাশ্রম বা সশ্রম কারাদণ্ড।
উল্লেখ নেই, এবং 3,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া যাবে সেটার সাথে যুক্ত, মানে এই 1,000-এর সাথে যুক্ত হবে 3,000, টোটাল 4,000 দেওয়া যেতে পারে সর্বোচ্চ, সেটাই বলা হচ্ছে। আর এটা ছাড়াও দেওয়ানি ক্ষতিপূরণের মামলা করতে পারবে, ফৌজদারি পেনাল কোডে 211 ধারায় মামলা করতে পারবে, এবং আপিলের বিষয়টা এখানে আছে যে 1,100 টাকা প্লাস যদি হয় তাহলে আপিল করা যাবে, আর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকাটা দিতে বাধ্য করা যাবে না, মানে আদায় করা যাবে না। এবং যদি আপিল না অযোগ্য হয়, মানে 100 টাকা নিচে যদি জরিমানা করা হয়, তাহলে তাও 1 মাস সময় দিতে হবে এই টাকাটা দেওয়ার জন্য। আশা করি 200 ধারা কোনো সমস্যা হবে না। 260 ধারায় বলা হচ্ছে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা, সামারি ট্রায়াল। কে কে করতে পারবেন, কার ক্ষমতা আছে এই ধারায় সংক্ষিপ্ত বিচার করা, তাড়াতাড়ি শেষ করে দেওয়া? এমএম, অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট প্রথম ক্লাস বা প্রথম শ্রেণীর ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, বেঞ্চ। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর বেঞ্চ, 3 ধরনের বিচারকগণ বিচারকগণ এই সামারি ট্রায়াল করতে পারবেন। 33 ক ধারায় প্রদত্ত বিশেষ ক্ষমতা প্রয়োগকারী ম্যাজিস্ট্রেট ব্যতীত। এখানে এই যে বেঞ্চের কথা বলা হচ্ছে, এটাতে আবার 33 ক যারা বিশেষ স্পেশাল ম্যাজিস্ট্রেট তাদের কথা না, এখানে বেঞ্চ বলতে আলাদা। বেঞ্চ বলতে একাধিক বেঞ্চ কখন বলা হয়, আর যখন একাধিক বিচারক একসাথে কাজ করেন তখন সেটাকে বেঞ্চ বলা হয়। নিম্নোক্ত মামলার সংক্ষিপ্ত বিচার করতে পারবেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছরের অধিক নয়, মানে যে অপরাধের সাজা ম্যাক্সিমাম 2 বছর দেওয়া যায়, অনধিক 2 বছর, সেগুলোর। তারপরে খতে বলা হচ্ছে ওজন পরিমাপ সংক্রান্ত ধারাসমূহ দণ্ডবিধির 264, 65, 66, এগুলো একটা লিস্ট দেওয়া আছে, জাস্ট পড়ে নেবেন তাহলেই হবে। 262 সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি ব্যতিক্রম সাপেক্ষে অধ্যায় 20। অধ্যায় 20-এ কি বলা হচ্ছে, ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলার বিচার। অধ্যায় 20-এ ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলার বিচার, এখানে এর নির্ধারিত পদ্ধতিতে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট কিভাবে মামলার বিচার করবেন, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। কারাদণ্ডের সীমা 2 বছরের অধিক নয়। আমরা 260-এর মধ্যেই দেখলাম যে যেখানে 2 বছর পর্যন্ত দেওয়া যায় সেটাই, 2 বছরের উপরে চলে গেলে আর সামারি ট্রায়াল সম্ভব না, প্রপার ট্রায়াল হতে হবে, বিস্তারিত হতে হবে। আর 2 বছর পর্যন্ত সামারি ট্রায়াল করা যাবে, সেটা আবার 262-তে রিপিট হচ্ছে। 265 ক, এই যে 262 পর্যন্ত চলে গেল ম্যাজিস্ট্রেট কোর্টে বিচারের বিষয়বস্তু। এবার 265 এগুলো হচ্ছে দায়রা আদালতে কিভাবে বিচার হবে সেই বিষয়ে কিন্তু বলা হচ্ছে। পিপি মামলা পরিচালনা করবেন, পিপি মানে পাবলিক প্রসিকিউটর, সরকার যাদেরকে নিয়োগ করে সরকার পক্ষে মামলা পরিচালনা করার জন্য। এখানে ভিকটিম যখন জিআর মামলা হয় বা কোনো স্পেশাল কোর্টের মামলা হয়, নারী শিশু মামলা হয়, তখন সেগুলো হয়ে যায় রাষ্ট্রবাদী। একটা এনআই অ্যাক্টের যখন মামলা করা হবে, এনআই অ্যাক্টের মামলা করার পরে ম্যাজিস্ট্রেট কোর্টে সিআর মামলা হিসাবে এনআই অ্যাক্ট সবসময় শুরু হয়, পুলিশের কাছে এনআই অ্যাক্টের মামলা করার সুযোগ নেই। এরপরে সেটা বদলি হয়ে দায়রা জজে যাবে, তখন আবার দায়রা নাম্বার পড়ে যাবে। এনআই অ্যাক্টের কিন্তু এটা বিশেষ ধরনের মামলা, প্রথমে সিআর দিয়ে শুরু হবে, পরে আবার হয়ে যাবে দায়রা মামলা। তখন সেখানে প্রথমে সিআর মামলায় যিনি মামলা করলেন তার নাম থাকবে বাদী হিসাবে, তারপরে যখন দায়রা হয়ে যাবে তখন তার নামটা সরে যাবে, চলে আসবে কে, রাষ্ট্রবাদী হিসাবে, দায়রা মামলা হয়ে যাবে। তাই তো এই ধরনের দায়রা মামলা বা স্পেশাল ট্রাইব্যুনাল মামলা, এই ধরনের মামলাগুলোর বিচার কে করবেন, দায়রা জজ, এবং সেখানে পিপি মামলা পরিচালনা করবেন অভিযোগকারী বা সরকারের পক্ষে। 65 খ, অভিযোগকারীর পক্ষে বক্তব্য শুরু। আসামি 205 ক ধারায় যদি হাজির হলে, 205 খ, সরি গ বা সি, 205 সি ধারায় হাজির হলে পিপি যে সাক্ষ্য প্রমাণ দ্বারা আসামিকে দোষী প্রমাণ করতে চান তা বিবৃতি করার মাধ্যমে। অর্থাৎ দায়রা আদালতে মামলা শুরুর প্রথমেই পিপি কে কথা বলার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ বিচারককে পিপি প্রথমে একটা ব্রিফ করবেন, স্টার্টিং একটা বক্তব্য দিবেন, সেটা দিয়ে কিন্তু বিচার কার্য শুরু হবে।
গতে বলা হচ্ছে 265 গ অব্যাহতি। আমরা দেখেছি 241 ক তে ছিল ম্যাজিস্ট্রেট কোর্টে অব্যাহতি বা ডিসচার্জ, আর একই জিনিস আছে 265 গ তে অব্যাহতি। যদি প্রশ্ন এভাবে আছে যে সিআরপিসির কোথায় অব্যাহতির কথা বলা হয়েছে বা ডিসচার্জের কথা বলা আছে, তাহলে 241 এ এবং 265 সি। এ মানে ক, সি মানে গ। তো এই দুইটা ধারাই কিন্তু প্রযোজ্য হবে। আর যদি লিখিত প্রশ্ন আসে পরীক্ষায় যে অব্যাহতি সম্পর্কে লিখুন সিআরপিসি অনুসারে, তাহলে এই দুইটা সেকশনকে আলোচনা করতে হবে, বা নম্বর আসতে পারে 5-6 এর জন্য। নথি ও কাগজপত্র বিবেচনা পূর্বক উভয় পক্ষের বক্তব্য শোনার পরে মামলা চালানোর যথেষ্ট কারণ না থাকলে আসামিকে অব্যাহতি প্রদান, কারণ লিপিবদ্ধ করতে হবে। 265 ঘ অভিযোগ গঠন, ফ্রেমিং অফ চার্জ। আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে সেম জিনিস কিন্তু পড়েছি। ও তে দোষ স্বীকার করলে কি হবে, চ তে অভিযোগকারী পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ। 265 চ পড়ছি, দোষ অস্বীকার বিচার প্রার্থনা করলে সাক্ষ্যর জন্য দিন ধার্য, অভিযোগকারী পক্ষের আদেশক্রমে সাক্ষী উপস্থিত হতে বা দলিল পেশ করতে প্রসেস জারি, সমন বা পরোয়ানা জারি। সাক্ষী আসছে না, সাক্ষীর প্রতি সমন দেওয়া হয়। সাধারণত এই ধরনের মামলায়, দায়রা মামলাতে অবশ্যই সমন দেওয়া হয়, এবং সাক্ষী দিতে আসার সময় ওই সমনের কপি নিয়ে আসতে হয়। তাহলে ধরা হয় যে তিনি সাক্ষী, যেন প্রক্সি দিয়ে একজনের পরিবর্তে অন্য সাক্ষী না আসে, এই কারণে এই ব্যবস্থা। এবং সাথে তো ভোটার আইডি নিয়ে আসতে হয়, নিজের জাতীয় পরিচয়পত্র। 265 ছ তে বলা হচ্ছে অভিযোগকারী মানে প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণ। ধার্য তারিখে উপস্থিত সমস্ত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। বিচারিক ক্ষমতা বলে অন্যান্য সাক্ষীর জবানবন্দি গ্রহণ না করা পর্যন্ত জেরা স্থগিত করা যাবে। এখন সকল সাক্ষী একবারে জবানবন্দি দিবে, তারপরে আমি জেরা করব, এই ধরনের বিধান আছে। রিসেন্টলি 18 তারিখে একটা মামলায় আমি 3টা সাক্ষী আসছে, মোট 4টা সাক্ষী আছে, 3জন আসছেন বাদী সহ, আরেকজন আসেননি। তো আমি বললাম স্যার আমি জেরাটা স্থগিত রাখি, একবারে সবাইকে জেরা করব। তো বিচারক বলল জেরা করে ফেলেন। আমি যদি এখানে জোর করতাম তাহলে বিচারক কিন্তু করতে পারতেন না, আমাকে প্রেশারাইজ করতে পারতেন না, কারণ আমি আইন জানি তো জেরা স্থগিত রাখা যায়। তারপর আমার এখানে যুক্তি কি, ভিন্ন জেলা থেকে আসছে সাক্ষী, তো এখানে বিচারকের প্রতি যদি আমি আইন খাটাতে যাই যে না এখানে আইনে আছে কেন আমাকে দিবেন না, বিচারক আমার প্রতি কি হতেন, একটু রুষ্ট হতেন, পরে হয়তোবা রায় আমার বিরুদ্ধেও চলে যেতে পারতো। তাই বিচারককে সন্তুষ্ট করার জন্য একটু আইনটাকে কম্প্রোমাইজ করলাম, করে দিলাম জেরা, একটু টেকনিকে জেরা করলাম, এবং কিছু কিছু পয়েন্ট রাখলাম বাকি যিনি আছেন তাকে জেরা করার জন্য। কারণ সকল পয়েন্ট যদি বলে দিই, আইনজীবী তো বলে দিবে যে এই জেরা করবে এই পয়েন্টে। এখানে একটু চালাকি করতে হলো। সাক্ষীদের অধিকতর জেরা, ফার্দার ক্রস এক্সামিনেশন করার জন্য রিকল বা পুনরায় ডাকা যাবে। তার মানে আমি জবানবন্দি গ্রহণ হলো, আজকে আমি জেরা করব না, তাহলে ওই সাক্ষীদেরকে তো আবার ডাকতে হবে রিকল করে, যে জেরা বাকি আছে, জেরাগুলো আপনাদের করব, এবার আপনারা আসেন। তার মানে তাদেরকে দ্বিতীয়বার ডাকা যাবে। তারপরে খালাস, আসামি অপরাধ করেছে মর্মে সাক্ষ্য পাওয়া না গেলে খালাস, কারণ লিপিবদ্ধ করতে হবে। ম্যাজিস্ট্রেট কোর্টে যে স্টাইল, যে পদ্ধতি, এখানেও একই স্টাইল একই পদ্ধতিতে হবে। ঝতে বলা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের আবেদন একই, ওখানেও ছিল। তার আত্মপক্ষ সমর্থন, আসামি আসামি নিজের পক্ষ সমর্থন করার জন্য বক্তব্য দিতে পারে। ওই যে চার্জের সময় নির্দোষ বলেছিল, এবার নির্দোষ বলবে, কিন্তু নির্দোষের পেছনে ব্যাখ্যাও দিবে, মৌখিক বা রিটেন কোনো ডকুমেন্ট দিতে পারে, কোনো ডকুমেন্টের এভিডেন্স সাবমিট করতে পারে তার নিজের সমর্থনে, যে না আমি সঠিক, আমি নির্দোষ। তারপরে 265 যুক্তিতর্ক বা আর্গুমেন্ট, আর্গুমেন্টে আসামি পক্ষের সাক্ষীদের যদি থাকে জবানবন্দি গ্রহণপূর্বক পিপি তার বক্তব্যে সারসংক্ষেপ পেশ করবেন। এই যে পিপি তার বক্তব্যে সারসংক্ষেপ পেশ করছেন, এটাই কি আর্গুমেন্ট করছেন। এখন যদি কোনো দায়রা মামলায় বা যেখানে পিপি আছেন প্রসিকিউশন পক্ষে, সেখানে যদি কোনো আহ, মক্কেল বা অভিযোগকারী চায় যে আমার পক্ষে একজন আইনজীবী আমি পার্সোনাল নিব পিপির সাথে কাজ করার জন্য, তখন ওই আইনজীবী যদি মনে করেন বা ওই বিচার প্রার্থী যদি মনে করেন প্রসিকিউশন পক্ষের বা ভিকটিম, যে আমরা এই আইনজীবীকে দিয়ে আর্গুমেন্টটা করাতে চাই, পিপি স্যারকে যদি অনুরোধ করা হয়, তো পিপি স্যার যদি পারমিশন দেন, সেক্ষেত্রে পার্সোনাল লয়ার কিন্তু আর্গুমেন্ট করতে পারবেন, কিন্তু পিপি স্যার পারমিশন না দিলে পারবেন না। আসামি বা তার উকিল বা পিপির বক্তব্যের উত্তরদানের অধিকারী হবেন, অর্থাৎ পিপি
সাহেব যে বক্তব্যটা পেশ করলেন, আর্গুমেন্ট করলেন, যুক্তিতর্ক দেখালেন, ওনার বক্তব্য হবে যে হ্যাঁ, সকল পিডাব্লিউ মানে প্রসিকিউশন পক্ষের উইটনেস, পিডাব্লিউ সকল যারা আছে, পিডাব্লিউ 1, পিডাব্লিউ 2, পিডাব্লিউ 3, মানে প্রসিকিউশন পক্ষের উইটনেস সবাই ঘটনা সঠিকভাবে প্রমাণ করতে পেরেছে, তারিখ সময় সব ঠিকভাবে বলেছে, অতএব আসামি খালাস পেতে পারে না। আসামি অবশ্যই কি হবে, সাজা হবে, দণ্ড হবে। তো এটার কারণে উনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন মামলা প্রমাণ হয়েছে। আর আসামি পক্ষের আইনজীবী সেটার উত্তর দিবেন যে না, প্রমাণ হয়নি, তারিখ ঠিকভাবে বলতে পারে না, ঘটনাটা ঠিকভাবে বলতে পারে না, সবার বর্ণনার মধ্যে কি আছে, ভ্যারিয়েশন আছে। পিডাব্লিউ 1 যেটা বলছে, পিডাব্লিউ 2, পিডাব্লিউ 3 এদের বক্তব্য পরস্পর মিলে না, অর্থাৎ এরা পরস্পর ডাইভার্ট হয়ে গেছে, বিস্মৃত হয়ে গেছে। কন্ট্রাডিকশন তৈরি করতে হবে পরস্পরের বক্তব্যের মধ্যে। তারিখ নিয়ে কন্ট্রাডিকশন, সময় নিয়ে কন্ট্রাডিকশন, কে কে উপস্থিত ছিল সেই কন্ট্রাডিকশন, আসামিরা বসেছিল কোন মুখ হয়ে, নানান ডিটেল প্রশ্ন করা যায়। একটা ঘটনাকে মিথ্যা প্রমাণ করার জন্য যত ডিপে যাওয়া যাবে তত কনফিউজড হয়ে যাবে সাক্ষীরা। তবে শর্ত হচ্ছে আসামির উকিল আইনগত কোনো প্রশ্ন উত্থাপন করলে পিপি আদালতের অনুমতি ক্রমে উক্ত বিষয়ে বক্তব্য পেশ করতে পারবেন। তার মানে প্রথমে প্রথমে পিপি বক্তব্য দিলেন প্রসিকিউশন পক্ষে, তারপর ডিফেন্স লয়ার বা ডিফেন্স অ্যাডভোকেট যিনি আছেন তিনি বক্তব্য দিলেন। এখন ইনার বক্তব্য কিছু নতুন কিছু যদি আসে, তাহলে পিপি বলবে যে আমি আবার একটু বক্তব্য দিব। এরপরে যদি আবার ডিফেন্স লয়ার বক্তব্য দিতে যান, তাও দেওয়া যাবে। সাধারণত এই ফরম্যাটটা সঠিক হয়। তবে পুরো দেখা যাচ্ছে ডিফেন্স লয়ার শেষেও যদি আবার আর একটু বলতে চান, দিবেন বলতে। তবে বলে রাখা ভালো, আর্গুমেন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আর্গুমেন্টের ওপর ভিত্তি করে কখনো রায় দেওয়া হয় না। কিসের উপর ভিত্তি করে রায় দেওয়া হয়? সাক্ষীরা যা বলল, পিডাব্লিউ 1 এক্সামিনেশন ইন চিফে যেগুলো বললো, এক্সামিনেশন ইন চিফ এবং জেরা অর্থাৎ ক্রস এক্সামিনেশন, এরপরে যদি রি এক্সামিনেশন থাকে, রি এক্সামিনেশন অর্থাৎ প্রসিকিউশন পক্ষে আরো কিছু বক্তব্য যুক্ত করলো, রি এক্সামিনেশন। তারপর যদি এক্সামিনেশনের পরে যদি রি এক্সামিনেশন করে, তো পরে আসামি পক্ষ এসে আবার ক্রস এক্সামিনেশন আরো একটু যদি করতে চায়, তাহলে সেটাকে বলা হয় ফার্দার ক্রস এক্সামিনেশন। এটা আমরা আগে থেকে জানি, ফার্দার ক্রস এক্সামিনেশন। তো এই যে জবানবন্দি এবং জেরা, এর উপর ভিত্তি করেই সাজা দেওয়া হয় বা রায় দেওয়া হয়। খালাস দিক আর সাজা দিক, রায় দেওয়া হয় বা জাজমেন্ট দেওয়া হয়। আর্গুমেন্টের উপরে ভিত্তি করে কখনো দেওয়া হয় না। তাহলে আর্গুমেন্ট কেন করা হয়? আর্গুমেন্ট হচ্ছে এই যে জবানবন্দি এবং জেরায় যে বিষয়গুলো আসছে সেগুলো আদালতকে একটু বুঝিয়ে দেওয়া, আদালতকে একটু একটু হেল্প করা এবং বক্তব্যের মাধ্যমে একটু পক্ষপাতিত্ব করার চেষ্টা করা বা আদালতকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করা। কিন্তু আদালত তো যেটা লেখা আছে সেটার উপর ভিত্তি করে রায় দিবেন এবং জাজমেন্টের যে যুক্তিগুলো উপস্থাপন করবেন সেগুলো জেরা এবং জবানবন্দির উপরে। আর্গুমেন্টে কোনো লয়ার কোনো কিছু বললেন নতুন করে, সেটা কখনো কি হবে না, ভ্যালু প্রোভাইড করবে না। তবে আদালতকে বোঝাতে পারলে আদালত দেখা যাচ্ছে যে কনভিন্সড হয়ে কিছু একটা নিজের পক্ষে দিতে পারেন, যেটা আসলে এই জবানবন্দি এবং জেরাকেই পরিষ্কার করাকে বোঝায়। তো এই মুহূর্তে আমরা ব্রেকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কেটে গেলে হয়তোবা প্রথমে আমরা ব্রেক দিব না, বিনা ব্রেকে আমরা আবার প্রবেশ করব লাইন কেটে গেলে, এরপর এবার আমরা ব্রেক দিব। এই ছিল আর্গুমেন্ট। এরপরে হচ্ছে টতে বলা হচ্ছে খালাস বা দণ্ডাদেশ এর রায়। তাহলে রায়ে খালাসও পেতে পারে, খালাস অথবা দণ্ডাদেশ এর রায়। তাহলে রায়ে দুইটাই আসতে পারে, বাদীও জিতে যেতে পারে, আসামিও জিতে যেতে পারে। যুক্তিতর্ক ও আইনগত প্রশ্ন যদি থাকে, শ্রবণের পর আদালত মামলার রায় প্রদান করবেন। 337, অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শন অর্থাৎ রাজসাক্ষী, যেটা আমরা সাক্ষ্য আইনের মধ্যেও দেখতে পাই।
দায়রা আদালতে বিচারযোগ্য তা 10 বছর এবং 211 ধারায় 7 বছর পর্যন্ত, 216 ক, 259, 269, 41, 435, 477 ক ধারার অপরাধের ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তদন্ত বা অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা জ্ঞাত, জ্ঞাত বলতে জানে যে বিষয়টা, তথ্যের অধিকারী ব্যক্তির সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে জড়িত প্রত্যেক ব্যক্তি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের শর্তে ক্ষমা প্রদর্শন করতে পারবেন সিএমএম সিজেএম এর অনুমোদন সাপেক্ষে। তো সিএমএম বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেন সেই ক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেটরা এই কাজটা করতে পারবেন, অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যারা আছেন। ক্ষমা গ্রহণকারীকে অর্থাৎ রাজসাক্ষী যিনি আমলি বা বিচারিক আদালতে সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদান করতে হবে, অর্থাৎ আসামি চলে যাবে প্রসিকিউশন পক্ষের সাক্ষী হিসাবে। সে কিন্তু আসামি, কিন্তু এখানে প্রসিকিউশন পক্ষে সে সাক্ষী দিবে পিডব্লিউ হিসাবে। কি কারণে? তার সহযোগী যে আসামিরা আছে তাদের সম্পর্কে পূর্ণ তথ্য দিবে এবং মামলা প্রমাণ করতে সহযোগিতা করবে। এটার উদ্দেশ্য হচ্ছে বড় ধরনের অপরাধ যেগুলো আছে, ডাকাতির অপরাধ, তো দস্যুতার অপরাধ, এই ধরনের চক্রবদ্ধ যে অপরাধগুলো আছে পুরো দলটাকে ধরার জন্য একজনকে টার্গেট করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় যে আপনি যদি দলের সবাইকে আহ, আহ, দেখা যাচ্ছে সবার সম্পর্কে যদি সঠিক তথ্য দেন এবং তাদের বিরুদ্ধে যদি সাক্ষ্য প্রদান করেন তাহলে আপনাকে রাজসাক্ষী করা হবে এবং আপনাকে খালাস দেওয়া হবে, মানে মামলায় আপনাকে কোনো কি হবে না, সাজা হবে না, ক্ষমা দেওয়া হবে আপনাকে। এবং যারা ধরা পড়েনি তাদের সম্পর্কে তথ্য দিতে হবে, মানে যত তথ্য তার থেকে নেওয়া যায়। এক কথায় বলা হচ্ছে ক্ষমার কারণ লিপিবদ্ধ পূর্বক কেন এনাকে ক্ষমা করা হচ্ছে সেটা শর্ত উনি মানছেন, অন্যদেরকে ধরিয়ে দিচ্ছেন, অন্যদের সাজার ব্যবস্থা করছেন, অবশ্যই ক্ষমা করবে। আসামির আবেদনে খরচা সহ নকল প্রদান করা যাবে। ক্ষমা প্রদানকারীকে অর্থাৎ রাজসাক্ষীকে আমলি বা বিচারিক আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি প্রদান করতে হবে। এই লাইনটা আবারও বলছি, এখানে শুধুমাত্র সে এই 164 ধারায় জবানবন্দি দিলেই হবে না, অর্থাৎ জুডিশিয়াল কনফেশন করলেই শুধু হবে না, আদালতে এসে সে সাক্ষ্য দিতে হবে। কিন্তু যারা রাজসাক্ষী তারা আসামি হিসাবে 164 ধারায় জবানবন্দি দিচ্ছে, আবার আদালতে এসে কিন্তু বাদী পক্ষকে সাপোর্ট করে আসামিদের বিরুদ্ধে কি করছে, সাক্ষী দিচ্ছে। কিন্তু যদি শুধু আসামি হতো 164 ধারায় শুধু জবানবন্দি দিত, তাকে কিন্তু আর সাক্ষ্য দেওয়ার দরকার হতো না, কারণ সে তো আসামি থাকছে। কিন্তু এখানে আসামি হয়ে যাচ্ছে বাদী পক্ষের একজন সাক্ষী, যাকে বলা হচ্ছে রাজসাক্ষী, মানে স্পেশাল একটা উইটনেস। ক্ষমা গ্রহণকারী বা রাজসাক্ষী বিচারের জন্য প্রেরণ করা যাবে, তাকে আবার বিচারের জন্য প্রেরণ করা যাবে। ক্ষমা প্রদানকারী বা রাজসাক্ষী পূর্বে থেকে জামিনে না থাকলে আটক থাকবে। সে যদি জামিনে না থাকে তাহলে আটক থাকবে, অর্থাৎ রাজসাক্ষী আছো ঠিক আছে কিন্তু জামিন তোমার হচ্ছে না যতদিন তুমি শর্ত পূরণ না করছো। এখন এখানে বিচারের জন্য প্রেরণ করা যাবে মানে বিচার চলাকালীন সে বিচারের মধ্যেই থাকবে, তাকে তো ছেড়ে দেওয়া যাবে না। তো এখানে রাজসাক্ষী কিন্তু সবাই হতে চায় না, রাজসাক্ষী হলে তার লাইফ কিন্তু শেষ। কারণ তার পুরো চক্র যদি ধরা না পড়ে বা পুরো চক্র যদি ধরা পড়েও, মনে করেন একজন অপরাধী এই রাজসাক্ষীর কারণে যদি তার ফাঁসি হয়ে যায় বা তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়, তার পরিবারের লোকজন আছে না, একটা তো শত্রুতা হয়ে গেল। নিজেদের দলের লোক যদি নিজেদের সাথে কি করে, বিশ্বাসঘাতকতা করে, আমরা সহজ ভাষায় বলি মীর জাফরি যদি করে, তাহলে তাকে কি ওই অপরাধীরা ছেড়ে দিবে? একটা অপরাধ চক্রের মধ্যে কেউ যদি প্রবেশ করে, রাজসাক্ষী হিসেবে সে বেরিয়ে আসলেও মামলা থেকে, তাকে কিন্তু বাস্তবে কেউ ছেড়ে দিবে না, তার সহযোগীরা। তাই সহজে কেউ রাজসাক্ষী হতেও চায় না। কিন্তু তারপরেও যখন দেখে যে খুবই গুরুতর অপরাধ, সবাই আমরা ফাঁসি হতে পারে, তো রাজসাক্ষী একটা সুযোগ নেয়। এবং রাজসাক্ষী আরো কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে যে দেশেই থাকবো না, দেশের বাইরে চলে যাব, এই ধরনের যদি ক্যাপাসিটি থাকে মামলা থেকে বের হয়ে সে দেশের বাইরে চলে যায়। এটা বাস্তবতা একটু জানালাম, তাহলে এটা মনে থাকতে সুবিধা হবে আপনার। 338 ক্ষমা প্রদর্শনের নির্দেশ দানের ক্ষমতা। রায় ঘোষণার পূর্বে বা যে কোনো পর্যায়ে দায়রা জজ, সিএমএম এবং সিজেএম বড় মামলা হলে দায়রা আদালতে যদি মামলাটার বিচারযোগ্য হয় তাহলে দায়রা আদালত কি করবেন, ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রদর্শন মানে প্রয়োগ করবেন। আর যদি সিএমএম বা সিজেএম অর্থাৎ মাঝারি মাঝারি ধরনের যদি মামলা হয় তাহলে কিন্তু
চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেই ক্ষমতা করতে পারবেন। 339 খ আসামির অনুপস্থিতিতে বিচার। আসামি সমন দেওয়া হলো, আসলো, জামিন নিল, সে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর সে যদি পরের ডেট থেকে আর না আসে, পালিয়ে যায়, পলাতক হয়ে যায়, তখন তার কি হয়ে যাবে? ওয়ারেন্ট বের হবে, জামিন ক্যান্সেল হয়ে যাবে। তো তারপরে সে যখন বারবার আসবে না, তার বিরুদ্ধে মামলাটা কি চলতে থাকবে এবং তার অনুপস্থিতিতে বিচার হবে। আর কোনো মামলায় যখন সমন জারি হচ্ছে না, আসামি জানতেই পারলো না, তখন হুলিয়া জারি করতে হবে, অর্থাৎ পেপারে বিজ্ঞপ্তি দিতে হবে তাকে 30 দিনের মধ্যে আসার জন্য। হুলিয়া জারি হওয়ার পরেও যদি না আসে, তখন তার বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার করা যাবে। এই হচ্ছে সাধারণ প্রসিডিউর। ধারা 87 অর্থাৎ হুলিয়া জারি ও 88 সম্পত্তি ক্রোক এর পর পলায়ন বা আত্মগোপন করেছে মর্মে প্রতীয়মান হলে দুইটি বহুল প্রচারিত জাতীয় বাংলা দৈনিক সংবাদপত্র প্রকাশের আদেশ দিয়ে হাজির হতে বলবে। তাহলে সংবাদপত্রে মামলা ডিটেলস দিয়ে, আসামি ডিটেলস দিয়ে বলা হবে আপনি হাজির হন 30 দিনের মধ্যে। আর না হলে আপনার কি হবে? আপনার বিরুদ্ধে মামলাটা চলতে থাকবে। তাহলে আসামির অনুপস্থিতিতে যদি বিচার হয়, আসামি পক্ষের আইনজীবী দাঁড়িয়ে কখনো কি করতে পারবে না? জেরা করতে পারবে না। বলি যে একটা মামলায় যদি একজনই আসামি হয়, একটি মামলায় যদি একজনই আসামি হন, তাহলে সেই মামলার সাক্ষী চলাকালীন সেই যদি আগে থেকে সে কোন আইনজীবী ধরে থাকে, অর্থাৎ নিয়োগ করা থাকে, মানে জামিন নিয়েছিল, নেওয়ার পরে সে চলে গেছে, তার মানে তার তো ওকালতনামা দেওয়া আছে, কোনো আইনজীবী দিয়েছেন তার পক্ষে, তো ওই আইনজীবীও কিন্তু কি করতে পারবেন না? জেরা করতে পারবেন না। এবং সাক্ষী হওয়ার দিন যদি আসামি কোনো কারণে টাইম পিটিশনও দেয়, তার সাক্ষী হয়ে গেলে ওই টাইম পিটিশন অবশ্যই নামঞ্জুর হবে, অর্থাৎ অবশ্যই উপস্থিত থাকতে হবে। যদি একক আসামি হয়, একজন যদি সিঙ্গেল একজন অ্যাকিউজড হয়, একজন আসামি যদি হয়, তাহলে তাকে সাক্ষী দিন অবশ্যই উপস্থিত থাকতে হবে। কোনো অজুহাত চলবে না। বড় ধরনের সমস্যা হলে তাকে উপস্থিত থাকতে হবে, না হলে ওয়ারেন্ট হয়ে যাবে এবং সাক্ষী হবে এবং জেরা হবে না। তাহলে উপায় কি? ওয়ারেন্ট হলে পরের ডেটে এসে বা মাঝখানে এসে আবার তাকে জামিন নিতে হবে। কি কারণে সে আসতে পারেনি সেটা ব্যাখ্যা করে আদালত সন্তুষ্ট হলে জামিন দিবেন। এবং ওই যে জেরা করা গেল না, পরে রিকল করে জেরা করতে হবে, কারণ জবানবন্দি হয়ে আছে। আর এটার ব্যতিক্রম হচ্ছে যদি আসামি একাধিক হয়, 2 জন 3 জন 5 জন 10 জন আসামি হয়, তাহলে তার মধ্যে যদি একজনও উপস্থিত থাকে, সেক্ষেত্রে একজন আসামি যদি উপস্থিত থাকে, তার জন্য সকল আসামির পক্ষে জেরা করা যাবে। তার মানে একাধিক আসামি, একজন উপস্থিত আছে, সবাই অনুপস্থিত, তাদের জন্য টাইম পিটিশন দেওয়া হবে এবং বলা হবে যে এই একজন যেহেতু উপস্থিত আছে, তো জেরা হবে এবং এই জেরাটা সকল আসামির পক্ষে করা যাবে। এই হচ্ছে বক্তব্য। আশা করি ক্লিয়ার হয়েছেন এই জায়গায়। এই জায়গায় যদি কেউ ক্লিয়ার না হন, তাহলে এই মুহূর্তে লাইনে এসে আমাকে প্রশ্ন করেন। আসামির অনুপস্থিতিতে বিচার। আসামি উপস্থিত নাই, জেরা করা যাবে না যদি একজন আসামি হয়। আর আসামি একাধিক হলে একজন উপস্থিত আছে অন্তত, আর বাকিরা অনুপস্থিত, সবার নামে টাইম পিটিশন দেওয়া হবে। সেক্ষেত্রে একজন উপস্থিত থাকার কারণে জেরা করার সুযোগটা পাওয়া যাবে। সেক্ষেত্রে আইনজীবী এসেই বলবেন যে আমি সকলের পক্ষে জেরা করছি। সেক্ষেত্রে সকলকে আগে থেকে নিয়োগ প্রাপ্ত হতে হবে ওই আইনজীবী। তার মানে আগে থেকে তারা জামিনে আছে, জামিনে মুক্ত হয়ে আজকে এই মামলায় উপস্থিত হয়নি, টাইম পিটিশন দিল। টাইম পিটিশন টাইম পিটিশন বা সময়ের আবেদন দিতেও কিন্তু আগে থেকে নিয়োগপ্রাপ্ত হতে হবে আইনজীবীকে। আমি আবারও পড়ছি, 339 খয়ের পরের পাতায় 114 পৃষ্ঠায়, হাজির হতে ব্যর্থ হলে আসামির অনুপস্থিতিতে বিচার শুরু হবে, অর্থাৎ হুলিয়া জারির পরেও, সংবাদপত্রে বিজ্ঞপ্তির পরেও যদি না আসে, সেটা আমি আগে বলেছি। হাজিরার পর জামিনে মুক্ত হয়ে পলাতক হলে উপধারা 1 অনুসারে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন নেই। তার মানে সমন পেয়েছিল বা তাকে ধরে নিয়ে আসা হয়েছিল, সে তো জানে মামলা সম্পর্কে, তাই আর সংবাদপত্রে কি দেওয়ার দরকার নেই, বিজ্ঞপ্তি দেওয়ার দরকার নেই। তার মানে হুলিয়া জারি করার দরকার নাই। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়াটাকে বলা হয় হুলিয়া জারি করা বা ওয়ান্টেড ঘোষণা করা। এখানে উপধারা 1-এ যেটা বলা হচ্ছে যে হুলিয়া জারি কথা বা সম্পত্তি প্রকের কথা, এগুলো আর প্রযোজ্য হবে না। অর্থাৎ যেহেতু সমনে উপস্থিত হয়েছিল, সে মামলা জানে, তাকে আর সময় দেওয়ার দরকার নেই, তার বিরুদ্ধে মামলা সাক্ষী হয়ে যাবে এবং সে জেরা করার সুযোগ পাবে না। অনেকটা জেরা যখন করা না হয় তখন কেমন হয়, সিভিল মামলায় একতরফা আছে না, এক্সপার্টের মতন হয়ে যায়। যেহেতু জেরা হচ্ছে না, জবানবন্দিতে যা বলবে সেটাই বহাল থেকে যাবে।
39 গ, মামলার নিষ্পত্তির সময়। একটা মামলা বছরের পর বছর চলে, তারিখের পর তারিখ চলে আসে, তো এটা কন্ট্রোল করার জন্য এই ধারাটা বাস্তবে যদিও খুব বেশি প্রয়োগ নেই এটার, কারণ মামলা প্রচুর কিন্তু বিচারক কম। প্রতি বছর যত বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে সেটাও অপ্রতুল, অনেক মামলা। তো মামলার নিষ্পত্তির সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক 180 দিনের মধ্যে, অর্থাৎ 6 মাসের মধ্যে কি করতে হবে, নিষ্পত্তি করতে হবে। চার্জ গঠনের পরে এই সময়টা, এখানে বিচার বলতেই কিন্তু ট্রায়াল বা চার্জ গঠনের পরের সময়টাকে ধরা হচ্ছে। এখন চার্জ গঠনের আগে মামলাটা কোন পর্যায়ে থাকে, প্রি ট্রায়াল স্টেজে থাকে, তদন্তের জন্য বছরের পর বছর। সাগরণী মামলার কত বছর হয়ে গেল, বিচার তো শুরু হয়নি। তো এখানে 180 দিনটা কি স্টার্টই হয়নি, একদিনও হয়নি। যখনই চার্জ গঠন করা হলো এই সেদিন থেকে কাউন্ট করা শুরু হবে এই 180 দিন। আর দায়রা, অতিরিক্ত দায়রা এবং যুগ্ম দায়রা জজ হলে সেটা ডাবল হয়ে 360 দিন হয়ে যাবে, অর্থাৎ 12 মাস। এখানে পরীক্ষায় যদি 180 দিন আসে এবং 6 মাসও যদি অপশনে থাকে, তাহলে কোনটা প্রায়োরিটি পাবে, দিনটা প্রায়োরিটি পাবে। 180 দিন, 6 মাস ভুল উত্তর হয়ে যাবে। আর যদি 180 দিন না থেকে শুধু 6 মাস থাকে, তখন 6 মাস উত্তর করা যাবে। তাই 6 মাস হচ্ছে কি সাপোর্ট হিসাবে দিয়েছি, কিন্তু অ্যাবসুলেট হচ্ছে 180 দিন। 2 ক, একাধিক মামলার কোনো আসামির ক্ষেত্রে ধারাবাহিকভাবে সময় গণনা হবে। এখন একটা আসামির বিরুদ্ধে একাধিক মামলা আছে, তো সবগুলো নিষ্পত্তির জন্য ধারাবাহিকভাবে চলবে, অর্থাৎ দুইটা একসাথে চলবে না। দুইটা মামলার একসাথে চলছে, বিচার একসাথে চলছে, সেক্ষেত্রে একসাথে যাবে না, একটা শেষ হওয়ার পরে আরেকটার কাউন্ট এভাবে দেখানো যেতে পারে, অর্থাৎ ধারাবাহিক, একটার পরে আরেকটা। বদলি হলেও উক্ত সময়ের মধ্যে, একটা কোর্টে চলতে চলতে মামলা বদলি হয়ে আরেকটা কোর্টে গেল, অর্থাৎ ট্রায়াল শুরু হওয়ার পরে, চার্জ গঠন হওয়ার পরে এক কোর্টে কয়েকবার ডেট পড়লো, তারপর অন্য কোর্টে বদলি হয়েছে কোনো কারণে, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট যে সময় 180 এবং 360 এর মধ্যে করতে হবে। নির্ধারিত সময়ের পরও নিষ্পত্তি না হলে, এখন এই সময়ের পরেও যখন কোনো মামলা, বড় মামলা নিষ্পত্তি করা যাচ্ছে না, মার্ডার কেস, রেপ কেস নিষ্পত্তি করা যাচ্ছে না, তখন জামিন অযোগ্য মামলাতেও আসামি জামিন পাবে। স্যার, মামলাতেও বিচার এখনো শুরু হয়নি, সাক্ষী সবগুলো শেষ হয়নি, সাক্ষী হলে তো আসামির সাজা হতেই পারে ইওর অনার। অতএব যেহেতু এখনো মামলাটা অনেক দেরি হচ্ছে, 180 দিন পার হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট কোর্টকে বলতে হবে 180 দিন যেহেতু পার হয়ে গেছে, এবার একটু জামিনে মুক্তি দেওয়া হোক। অথবা দায়রা জজে 360 দিন, অর্থাৎ 1 বছরের বেশি কাস্টাডি হয়ে গেছে, হাজতবাস হয়ে গেছে, অতএব আসামিকে জামিন দেওয়া হোক, যদিও গুরুতর মামলা। তবে এরও ব্যতিক্রম আছে, 400 ধারা এবং 401 ধারা, অর্থাৎ এগুলো ডাকাতির ধারা, ডাকাতির যদি বিষয় থাকে সেই ক্ষেত্রে অধ্যায় 34-এর বিচার কার্যে অত্র ধারা প্রযোজ্য হবে না। 6 খতে বলা হচ্ছে যে জামিনে মুক্ত আসামি পলাতক হলে যতদিন পলাতক থাকবে সময় হতে বাদ যাবে। এখন পলাতক আছে জামিনে মুক্ত হয়ে, পলাতক থাকার কারণে যদি সাক্ষী শুরু না করা সম্ভব হয় জামিনে মুক্ত হয়ে, সেক্ষেত্রে সাক্ষী শুরু যতদিন হচ্ছে না ততদিন আবার কি করা যাবে, সময় বাদ দেওয়া যাবে। অর্থাৎ পলাতক হলে অনেক সময় কি করা হয়, ন্যায় বিচারের স্বার্থে সাক্ষী শুরু করে না, আদালত ডিলে করে, এই ডিলেটা তখন বাদ যাবে সময় থেকে। যেদিন থেকে সাক্ষী শুরু হবে, সেই প্রথম সাক্ষী যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে আবার কাউন্ট করা হবে এই 180 এবং 360 দিন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখানে দিন বা সংখ্যা উল্লেখ আছে, যেখানে সংখ্যা বা নাম্বার সেখানেই প্রশ্নকর্তাদের চোখ আটকে যায়। সেখান থেকে কিভাবে কঠিন করা যায় প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে, সেটা কিন্তু ওনারা চেষ্টা করেন, চিন্তা ভাবনা করেন। তো আপনারাও একটু মনে রাখবেন এই ধারাগুলোকে, আমি একটু হাইলাইট করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি, যেন আপনাদের চোখ এখানে আটকায়। 340, আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার ও সাক্ষী হওয়ার যোগ্যতা। উকিল দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকবে ধারা 107, 552, অধ্যায় 10, 11, 12 এবং 36 অনুসারে রুজুকৃত মামলার আসামি নিজে সাক্ষী হতে পারবে। 3-এর কতে বলা হচ্ছে আসামি পক্ষের লিখিত অনুরোধ ক্রমে সাক্ষী হতে পারবে, সাক্ষ্য দিতে ব্যর্থতায় আসামির বিরুদ্ধে মন্তব্য করা যাবে না। এখন বললো আমি সাক্ষী দিব আসামি, কিন্তু সে নিজে সাক্ষী দিতে চাইলো কিন্তু পরে আর দিল না, অথবা সে বললো যে আমার পক্ষে আমি 2জন সাক্ষী হাজির করব। যেমন বাদী পক্ষ সাক্ষী নিয়ে আসে, কোনো নিরপেক্ষ সাক্ষী বা আই উইটনেস বা শুনেছে জানে ঘটনা সম্পর্কে,
তাদেরকে সাক্ষী নিয়ে আসে, আসামিও তার সাপোর্টে সাক্ষী নিয়ে আসতে পারে। সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু না, কিন্তু তাও নিয়ে আসা যেতে পারে এবং এই স্বাক্ষর কিন্তু গুরুত্ব আছে। তো সাক্ষী নিয়ে আসতেছে, যদি পরে নিয়ে আসা না হয় সেক্ষেত্রে কিন্তু আদালত এটা খুব একটা ক্ষতি হবে না, কারণ চেষ্টা করেছিল হয়নি, আসামির পক্ষে হয়তো বা সাক্ষী দিতে আসতে চাচ্ছে না। 342 যেটাকে ঘটা করে কোর্টগুলো বা পেশকারেরা বলে 342। 342, এই 342 আর্গুমেন্ট, আর্গুমেন্ট বা যুক্তিতর্ক। তো এই আর্গুমেন্ট এবং যুক্তিতর্ক, এই বা যুক্তিতর্ক এবং 342 একদিনেই অধিকাংশ মামলাতে দেখি, আলাদা আলাদা দিনেও হয়, একদিনেও হতে পারে। মানে যেদিনকে আর্গুমেন্ট হয়ে গেল সেদিনকে 342 হলো একসাথে। তো 342 হয়ে গেল, আসামিকে জিজ্ঞাসা হলো আপনি কি কোনো কিছু আহ, দাখিল করবেন বা সাফাই সাক্ষী দিবেন? তো উনি বললেন যে না, আমি কোনো কিছু দাখিল করব না। তখন সেই দিনই বলা হয় তাহলে ঠিক আছে, আর্গুমেন্ট করেন। তো যে এই এই যে 342 ধারায় সাফাই সাক্ষী দিক আর না দিক, একটা ডিপোজিশন ফর্ম থাকবে। ডিপোজিশন ফর্মটা কি? সাক্ষী যখন জবানবন্দি দেয় বা তাকে জেরা করা হয়, তখন যে ফর্মে লেখা হয় জেরা জবানবন্দি বা জবানবন্দি জেরা, এই যে ফর্মে লেখা হয় এটাকে বলা হয় ডিপোজিশন ফর্ম। তো আমরা এক কথায় বলি ডিপোজিশন। ডিপোজিশন বলতে জেরা জবানবন্দি, অর্থাৎ রিটেন ফরম্যাটে যে সাক্ষ্য গ্রহণ করা হলো সেটাই, গৃহীত সাক্ষ্যকেই ডিপোজিশন বলা হয়। ডিপোজিশন, ডি ও জি শান। আমি সিআরপিসির কোথাও এই ডিপোজিশন শব্দটা পাইনি, বা সাক্ষ্যায়নের কথায় ডিপোজিশন শব্দটা পাইনি। কিন্তু মামলা করতে যে সিনিয়র চেম্বারে প্রথম সপ্তাহে গিয়ে সিনিয়র একটা কি দিলেন, বললেন যে ডিপোজিশন রেডি করেন তো। একটা মামলা ডিপোজিশন আছে, সেটা রেডি করতে হবে, টাইপ করতে হবে, মানে হাতে লেখা ডিপোজিশন আছে। কি করেছেন উনি, কোর্টে যে এই যে ডিপোজিশন গুলো আছে রিকোয়েস্ট করে সেটা হাতে কি করে নিয়েছেন, নোট করে নিয়েছেন। এখন এটাকে টাইপ করে সিনিয়রকে দিতে হবে, এটা আমার কাজ, তো ডিপোজিশন নোট করেন। তো আমি মহরীকে জিজ্ঞাসা করলেন ডিপোজিশনটা কি। তখন বললো ডিপোজিশন আপনি কি জানেন না? তো আমি বলছি জানি না, না জানতেই পারি, আইনের মধ্যে নাই। দেন আইনের মধ্যে আছে, তো বলছে আসলে আইনের মধ্যে নাই, এটা কোর্টে হয়তো এটা প্র্যাকটিক্যাল কোনো জিনিস। তো আমাকে তখন এনে দেখালেন যে এটা ডিপোজিশন, অর্থাৎ জবানবন্দি এবং জেরা যে বক্তব্যগুলো পেশ করা হয় সেইটা রিটেন ফরম্যাটে যখন আসে সেটাকে ডিপোজিশন বলে। তো যখন পিডাব্লিউ ডিপোজিশন দিচ্ছে সেটাও ডিপোজিশন, সিভিল ক্রিমিনাল মামলায় উভয় মামলাতে কিন্তু ডিপোজিশনই বলা হয়। এবং 342 এর সময় যখন আসামির নাম ঠিকানা উপরে লেখা হবে এবং আসামির বক্তব্য থাকা না থাক, আসামিকে কিন্তু স্বাক্ষর করতে হয়। তার মানে সেটা হচ্ছে আসামির ডিপোজিশন। তো বাদী পক্ষের সাক্ষীদেরও ডিপোজিশন হয়, আসামিরও ডিপোজিশন হয়, সিভিল ক্রিমিনাল বোথ। এবং ডিপোজিশনে যে সাক্ষী সাক্ষ্য দিবে তার স্বাক্ষর থাকবে এবং বিচারক যিনি সেটা গ্রহণ করছেন তারও স্বাক্ষর থাকবে। কেন স্বাক্ষর থাকবে? কারণ পরে যেন সেটা পরিবর্তন করার সুযোগ না থাকে, যেন দুর্নীতি না হয়। 342 পড়ছি। সাক্ষ্য থেকে উদ্ভূত পরিস্থিতি ব্যাখ্যার সুযোগ দানের উদ্দেশ্যে অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে পূর্ব সতর্কতা ছাড়াই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে। কে জিজ্ঞাসা করতে পারবে? আদালত বা বিচারক নিজেই আসামিকে। প্রশ্নের জবাব দিতে অস্বীকার বা মিথ্যা জবাব আসামিকে দণ্ডিত করবে না। আসামি যদি কোনো জবাব না দিতেছে না, আমি কিছু বলবো না, কারণ আসামিকে জোর করা যাবে না। মামলা প্রমাণের দায়িত্ব কার? প্রসিকিউশনের। আসামি যদি মুখ বন্ধ করে থাকে, মুখে তালা মেরে থাকে, তাহলে আসামির মুখ খোলানোর কি নাই, শক্তি কার নাই? বিচারকেরও নাই। মিথ্যা জবাব, যদি ভুল মিথ্যা বানানো জবাব দেয়, তবুও তাকে এটার জন্য দণ্ডিত করা যাবে না। যদি মামলা প্রমাণ করতে পারে বাদীপক্ষ, তাহলেই শুধুমাত্র সাজা দেওয়া যাবে। তবে আদালত এর থেকে ন্যায়সঙ্গত অনুমান করতে পারে। তবে আদালত ভাবতে পারে কোনো কিছু, যে না, যেহেতু কোনো কিছু বলছে না বা মিথ্যা কথা বলছে, অতএব কোনো তো সমস্যা আছে। এরূপ জবাব অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যেতে পারে। আদালতের আভাস পাওয়া গেলে, অপরাধের আভাস পাওয়া গেলে আসামির বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে গ্রহণ করাও যেতে পারে, যদি অপরাধের আভাস স্পষ্ট হয়ে ওঠে সেই ক্ষেত্রে। তার মানে এখানে আদালত যেহেতু জুডিশিয়াল ইনকুয়ারি করছে, এখানে আদালতই চিন্তা করবেন কি করা যাবে।
বলে রাখা ভালো যে যদি আদালত আসামিকে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে সেটার জন্য জেরা করা যাবে না, কোনো পক্ষই করতে পারবে না, বা এখানে কোনো পক্ষে ইন্টারফেয়ার করতে পারবে না, বাধাও দিতে পারবে না, বা জেরাও করতে পারবে না। আসামিকে জবাবদান বা জবানবন্দির সময় কোনো প্রকার শপথ করানো যাবে না। সাফাই সাক্ষীর সময় শপথ প্রযোজ্য নয়। যে কোনো সাক্ষীকে, যে কোনো বাদীকে সাক্ষী দেওয়ার আগে অবশ্যই শপথ পড়ানো হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। এই যে শপথ পাঠ করানো, এটা আসামির ক্ষেত্রে প্রযোজ্য নাই। তার মানে আসামি শপথও বলবে না, ইচ্ছা করলে সে মিথ্যাও সাক্ষ্য দিতে পারে নিজেকে বাঁচানোর জন্য। তার মানে আসামি আমি দোষী এটা কখনো প্রেশারাইজ করা যাবে না তাকে। 344, কার্যক্রম স্থগিত মুলতবি রাখার ক্ষমতা, অর্থাৎ স্টে রাখার ক্ষমতা। আমরা দেখেছিলাম সিপিসিতে স্টে রাখার একটা বিষয় ছিল। কে বলতে পারবেন সিপিসিতে স্টে রাখা কত ধারায়? মামলা স্টে রাখা যায় কত ধারায় সিপিসিতে? হ্যাঁ, স্বপন ভাই লাইনে আসেন। স্যার, 10 ধারায় মামলা স্টে রাখা যায়, 10 ধারায় না, 10 ধারায়। এটা 10 ল্যাটিনে স্যার। কি বলা হয়? ল্যাটিনে কি বলা হয় সেটাকে? ল্যাটিনে ওরে জুডিস রেস সাবজুডিস সাবজুডিকেট। রেস হ্যাঁ, রেস 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 সাবজুডিস। সাবজুডিস বলা হয়। তো রেস সাবজুডিস এইটা চলে আসছে 344 ধারায়। কিন্তু ওই রেস সাবজুডিস ওটাও স্টে, কিন্তু মানে বিষয়বস্তু একেবারে এক না, এটা একটু ভিন্ন ধরনের। জি, ওখানে ওইটা হচ্ছে দুইটা বিচারাধীন মামলা থাকবে, আগেরটা চলছে তাই পরেরটা নিবে না। যেহেতু আগেরটা চলছে পরেরটা নেওয়ার কি সুযোগ আছে? মানে এক রাস্তা দিয়ে তো আর দুইটা ট্রেন চালানো সম্ভব না। হ্যাঁ, রাস্তা তো একটাই। তাহলে পরে যে ট্রেনটা আছে তাকে কি করতে হবে? একটা আদেশ রাস্তা সত্র 17 সিপিসির। হ্যাঁ, তো এখানে দেখেন যে ট্রেনের রাস্তা একটা, একটা ট্রেন এদিক দিয়ে আসছে, আরেকটা ট্রেন যদি এদিক দিয়ে দিতে যায় তাহলে তো সংঘর্ষ হবে। তাহলে পরের ট্রেনটা জি কি করতে হবে? স্থগিত করে দিতে হবে। যে এই ট্রেনটা কি করতে হবে? স্থগিত করতে হবে। আপনারা ট্রেন ভ্রমণ করলে দেখবেন সিঙ্গেল যে ব্রড গেজ বা ডুয়েল গেজ লাইনগুলো থাকে, তো সেখানে দেখবেন বিশেষ করে ব্রড গেজ যেগুলো সিঙ্গেল গেজ থাকে লাইন, এখানে এই সাইডে কিন্তু কি দেয়, ট্রেন ক্রসিং হয়, অর্থাৎ সাইডে একটা লাইন থাকে, দাঁড়িয়ে থাকে ট্রেন, তখন পার হয়ে যায়। তার মানে একটাকে স্টে থাকতে হবে, থেমে থাকতে হবে, এ পার হয়ে যাবে তারপরে সে লাইনে উঠে যাবে, ব্যাপারটা এরকম। তো দুইটা জিনিস একসাথে নিবে না। এই ট্রেন লাইনের উদাহরণ দিলাম, আরো আপনার মনে থাকবে 10 ধারা। 344-এর আসলে বিষয়টা কিভাবে আসছে সেটা আদেশ একটু ক্লিয়ার করি। এখানে উদাহরণ হিসেবে আদেশ সত্র সিপিসির। আদেশ 17-তে মুলতবি আছে, হ্যাঁ ওইটার সাথে বেশি মিলে। এই বিষয়টা 17-এর সাথে বেশি মিলে, এটা মানে অ্যাডজর্নমেন্ট আর কি। সাক্ষীর অনুপস্থিতি যুক্তিসঙ্গত কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যক্রম স্থগিত মুলতবি রাখা যাবে। আসামি হাজতি হলে তাকে পুনরায় হাজতে প্রেরণ করতে হবে। হাজতে আসামি নিয়ে আসা হয়েছে, আজকের কার্যক্রম হয়ে গেল, পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত কার্যক্রম স্থগিত করা হলো। তার মানে আরেকটা ধার্য তারিখ পড়লো, পরবর্তী ডেট বলে দিল কিসের জন্য, সাক্ষীর জন্য বা অন্য কোনো কিছুর জন্য, বা আর্গুমেন্টের জন্য বা রায়ের জন্য। আসামি জামিনে নাই, আবার চলে যাও কোথায়? হাজতে। প্রয়োজনে পুলিশ রিমান্ডে পাঠানো যাবে। এই সময় পুলিশ রিমান্ড মঞ্জুর করা যাবে, একাধারে 15 দিনের অধিক নয়। সেটা আমরা আগে থেকে জানি রিমান্ডের বিষয়টা। হাইকোর্ট ব্যতীত অন্য বিচারিক জজ বা ম্যাজিস্ট্রেটের এমন প্রত্যেকটি আদেশ স্বাক্ষরিত হবে। হাইকোর্ট হলে এই ধরনের আদেশ স্বাক্ষর করার দরকার নাই, কিন্তু বিচারিক জজ মানে যুগ্ম, অতিরিক্ত বা দায়রা, এই 3 ধরনের সেশন কোর্ট স্বাক্ষর করবে, এবং যত প্রকারের ম্যাজিস্ট্রেট আছে তারাও কি করবে? স্বাক্ষর করবে। যদি কোনো কিছু স্থগিত করে, মানে টাইম দিলেই স্বাক্ষর করবে। রিমান্ডের কারণ হেতু আসামি অপরাধ করতে পারে মর্মে সন্দেহ তৈরির যথেষ্ট সাক্ষ্য গ্রহণ হলে রিমান্ডে আরো সাক্ষ্য সংগ্রহ হতে পারে। এখানে রিমান্ডের হেতু বা রিমান্ড কেন নাই বলা হচ্ছে যে আরো কিছু তথ্য পাওয়া যেতে পারে, যে তথ্যগুলো আছে এটা যথেষ্ট নয়, মানে সঠিক তদন্ত হচ্ছে না, বা তদন্ত লিমিটেশনস বা সীমাবদ্ধ থেকে যাচ্ছে সেক্ষেত্রে। তো আজকে এতটুকুই আলোচনা করব। এরপরে আমরা তাহলে 300, আমরা 250 থেকে 344 আলোচনা করলাম।
এরপরে আমরা পরবর্তী ধারা আগামীকালকে ক্লাস হবে। এই মুহূর্তে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। তবে এখানে 344 ধারা আরেকটা জিনিস আমরা বলি যে আমরা ঘটা করে বলি টিপি বা টাইম পিটিশন। আমরা কোনো কিছু হলেই বলি যে না আজকে টাইম পিটিশন দিয়ে দেন, আজকে সাক্ষী হবে না, টাইম পিটিশন দিয়ে দেন, আজকে আসামি আসতে পারেনি, টাইম পিটিশন দিয়ে দেন, আজকে আর্গুমেন্ট করতে চাচ্ছি নি, আহ, কারণ বি- আইনজীবী প্রস্তুত নন, এই কারণে টাইম পিটিশন দেওয়া হয় আর্গুমেন্টের জন্য। তো যে কোনো কারণে যখন সময়ের আবেদন করা হয় যে কোনো পক্ষ থেকে, সেটাকেই বলা হয় টাইম পিটিশন বা সময়ের আবেদন। এবং ফৌজদারি কার্যবিধিতে সময়ের আবেদন কত ধারায়? 344 ধারায়। এটা কিন্তু ভাইভাতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাইভাতে প্রশ্ন করা হয় যে টাইম পিটিশন দেওয়া হয়, শুনেছেন তো সিনিয়ররা বলে টাইম পিটিশন একটা দরখাস্ত লিখো। তো আমরা দরখাস্তের উপরে কখনো লিখি না যে ফৌজদারি কার্যবিধির 344 ধারা মতে সময়ের প্রার্থনা, মানে ধারা উল্লেখ করি না। এমনি বলি যে বাদী পক্ষ বা আসামি পক্ষে সময়ের প্রার্থনা। তো যে কোনো ফৌজদারি মামলায় সিআরপিসি অনুসারে কিন্তু 344 ধারায় টাইম পিটিশন আমরা দিয়ে থাকি। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। কারো প্রশ্ন থাকলে হাত উত্তোলন করবেন আজকের ক্লাস থেকে। আচ্ছা, সোহাগ ভাই লাইনে আসেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার আসসালাম, বলেন। আমরা যে স্যার সাফাই সাক্ষী যেটাকে মূলত বলি স্যার, সেটা কি হুম। আমরা মানে যেটা আমি মূলত বোঝাতে যাচ্ছি সেটাতে স্যার 342 এবং 340-এর মধ্যে পার্থক্যটা একটু যদি বোঝাতে। এখানে 340 এবং 342, এখানে আমি কোর্টে যেটা প্র্যাকটিস দেখেছি যে 342-কে সাবাই সাক্ষী বলছে। হ্যাঁ, জি। কিন্তু এখানে 340-এ আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার ও সাক্ষী হওয়ার যোগ্যতা, এখানেও সাফাই সাক্ষীকেও কিন্তু কিছুটা মিন করছে। যে আমার কারণ কাছে শুধু এখানে এটা মনে হচ্ছে হ্যাঁ, তো এখানেও আমার কনফিউশন আছে। এটা দেখেন, আমি পড়তে লেগে এখানে নোট করে রেখেছি যে সাফাই সাক্ষী এখানে হবে নাকি 340। এখানে আমি লিখে রেখেছি আস্ক সিনিয়র, অর্থাৎ সিনিয়রকে জিজ্ঞাসা করব আমি কালকেই। জি। আর এর আগের একটা প্রশ্ন ছিল আপনাদের, সেটার আমি উত্তর আজকে ক্লাসে দিয়ে দিব। সম্ভবত আপনি প্রশ্ন করেছিলেন। সেটা হচ্ছে একটা ডিক্রি জারি করতে যে একটা ডিক্রিদার মানে দেনাদারকে একাধিকবার হাজতে প্রবেশ করানো যাবে না। প্রশ্ন সম্ভবত আপনি করেছিলেন, তাই নয় জি কি? জি জি স্যার। আচ্ছা, তো এইটা কি আমি টেক্সট আকারে গ্রুপে দিয়েছি? না, টেক্সট আকারে তো মনে হয় পাইনি স্যার। মানে এটার উত্তর আমি দিইনি এখনো। আচ্ছা, আমি এটার উত্তর দিয়ে দিচ্ছি যে ডিক্রি জারিতে একাধিকবার রাখা যাবে না, এটাও যেমন ঠিক, আবার একাধিকবার রাখা যাবে এটাও ঠিক। কিভাবে? সিভিল সুট, সিভিল সুট যেটা পিওর সিভিল সুট, যেটা অধিকাংশ ক্ষেত্রে অপ্র বলে রাখি আমরা, ওসি। ওসি বলতে আদার কেস বা অন্য প্রকার কেস। অন্য প্রকারকে সংক্ষেপে আবার অপ্র বলা হয়, অপ্র। অপ্র বা অন্য প্রকার কেস, ওসি আদার কেস। তো এটাকেই পিওর সিভিল সুট বলা হয়। তো এই পিওর সিভিল সুটের ক্ষেত্রে যেটা আমরা পড়েছি যে একবার, অনলি ওয়ান টাইম, তার মানে একবারই গ্রেপ্তার করা যাবে সিভিল মামলার ক্ষেত্রে। অপ্র বা দেওয়ানি মামলার ক্ষেত্রে অনলি একবার। একটা ডিক্রি জারির ক্ষেত্রে একবার তাকে 6 মাস বা 6 সপ্তাহের সিভিল প্রাইজনে রাখার পরে ওই একই ডিক্রি জারির জন্য আর পাঠানো যাবে না। এটা হচ্ছে ট্রু কি মামলার ক্ষেত্রে? সিভিল সুট বা ওসির ক্ষেত্রে। কিন্তু ফ্যামিলি সুট, ফ্যামিলি সুট, ফ্যামিলি সুট বা পারিবারিক মামলা পারিবারিক যেগুলো মামলা, আছে। পারিবারিক, পারিবারিক মোকদ্দমা, পারিবারিক মোকদ্দমা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি সিপিসি অনুসারে চলে না। কারণ পারিবারিক আইন অধ্যাদেশ আছে এবং গতকালকে নতুন একটা আইন হয়েছে এই সেম বিষয়ে, যেখানে মানে আগের গুলো রহিত করে নতুন আইন চলে আসছে। গতকালকে 18 তারিখের গেজেট আসছে পারিবারিক আইন অধ্যাদেশ। সেটা আমি লক্ষ্য করেছি আজকে, মানে বেশ ভাইরাল হয়েছে। আপনি লক্ষ্য করছেন কি আইনটা না স্যার, ফেসবুকে? দেখিনি।
মানে পারিবারিক পারিবারিক আইন অধ্যাদেশ যতগুলো পারিবারিক আইন আছে, দেনমোহর, তারপরে তালাক বা বিবাহ মানে বিচ্ছেদ, এই ধরনের মোহরানা, এই সব কিছু এই ফ্যামিলি স্যুটের মধ্যে পড়ে। তো পারিবারিক যখন কোনো মামলা হবে সেক্ষেত্রে একাধিকবার আটক করা যাবে, একাধিকবার যাবে। মানে একই ডিগ্রি জারির ক্ষেত্রে তাকে হুম, একবার দিল, সে সেটা বের হয়ে এসে 1 টাকা মোহরানা মাফ হবে না, আবার তাকে ঢোকানো যাবে, মানে একাধিকবার তাকে আটক করা যাবে। এবার জি কনফিউশন ক্লিয়ার হলো? তাহলে আমরা ঠিক আছে সিপিসিতে ভাইয়া। যেটা পড়েছি সেটা সিভিল মামলার ক্ষেত্রে, আর আমি বাস্তবে যেটা দেখেছি সেটা আসলে পারিবারিক মামলা ছিল, তাই আমি কনফিউজড ছিলাম। তো আমি যে ওখানে পারিবারিক মামলার মোহরের টাকা বিষয়, না দিলে বারবার আটক করে। হ্যাঁ মোহরানার টাকা সে দিচ্ছে না, বা ওই সন্তানের খোরপোশ বা স্ত্রীর খোরপোশ নিয়মিত দিচ্ছে না, তো যতবার নিয়মিত দিবে না ততবার তাকে প্রেশারাইজ করার জন্য সিভিল দেখা যাচ্ছে যে প্রাইজনে রাখা যাবে। সেটা 3 মাস, মানে বাস্তবে 3 মাস দিতে দেখেছি আমি। তো এই সেই বাস্তব অভিজ্ঞতাটাই আমি কি করেছি, এর মধ্যে প্রবেশ করেছি। বলতে গেলে অল্প বিদ্যা ভয়ঙ্করের মতন হয়ে গেছে আমার। কারণ আমি প্র্যাকটিস করছি সিভিল, সিভিল জটিল জিনিস, জানার শেষ নাই। তো এখানে কনফিউশন আছে, আমি সেখানে ক্লিয়ার করতে পারিনি বলে ক্লিয়ার করলাম, কারণ আমি জেনেছিলাম তার মধ্যে, কিন্তু এই ব্যস্ততার কারণে আমি ভুলে গেছিলাম এটা বলতে। তো বলতাম আমার এক্সট্রা নোটে আমি ক্লিয়ার করতাম সেটা, কারণ এক্সট্রা নোটের সাথে আমি যে আগের যে নোটটা আছে এটা কিন্তু ফ্রেশ করেছি, এখানেই তথ্যটা আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে আপনাদের ফ্রেশ কপি পাঠানোর ব্যবস্থা করছি। যেহেতু এখনো পরীক্ষার ডেট পাবলিশ হয়নি তাই আমি সময় নিচ্ছি আরো। এবং আপনাদের ফ্ল্যাশ কার্ড তৈরিরও কাজ চলছে। আমি ঘোষণা হওয়ার পরে একটা সুন্দর টাইম শিডিউল করব, শিডিউল অনুসারে আমি ধীরে 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 এই ফ্ল্যাশ কার্ড গুলো দিয়ে দিব। ফ্ল্যাশ কার্ড গুলো 2 ফরম্যাটে পাবেন, একটা গ্রুপে জাস্ট পিকচার আকারে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে সোয়াইপ করে করে দেখতে পাবেন। আরেকটা, এটাকে আমি আবার পিডিএফ করেই দিব, অর্থাৎ আপনি ইচ্ছা করলে সেটা পিডিএফ আকারে এক একটা পেজে একটা করে ফটো থাকবে, সেটা আপনি পিডিএফ আকারেও নিতে পারবেন ফ্ল্যাশ কার্ড। আবার এটা ভিডিও ফরম্যাটেও পাবেন, অর্থাৎ আমার ইউটিউবে ভিডিও আসবে, একটা করে ফ্ল্যাশ কার্ডের একটা করে ভিডিও শর্টস আকারে আসবে। এই কাজগুলো আমি ডেভেলপ করছি, ওই কারণে প্রেশারটা ভালোই আমি পাচ্ছি আর কি। তো যাই হোক, যদি আপনাদের আর কারো প্রশ্ন না থাকে তিনশো শেষ করব। বিয়াল্লিশে 342 বলেন, আরেকটু প্রশ্ন ছিল। সেটা বলেন। হচ্ছে 342 আসামিকে পরীক্ষা করবে বা আসামির কাছ থেকে তার যদি কোনো বক্তব্য থাকে সেটা শুনতে চাইবে আদালত। হ্যাঁ, সেই সেই ক্ষেত্রে এই মানে আসামি কোন একজন সাক্ষী, তার যদি কোনো সাক্ষী থাকে সেটা দিল, তারপর সে যদি ওখানে বলতে চায় যে তার কাছে কোনো এই মামলা সম্পর্কিত কোনো রেকর্ডিং তার কাছে আছে বা কোনো ছবি আছে, এই জাতীয় যদি সে শোনাতে চায় আদালতকে, তখন কি আদালত শুনবে সেগুলো? এই মুহূর্তে তো শুনবে, কারণ ডিজিটাল রেকর্ডস চলে আসছে, সাক্ষ্য গ্রহণ করা যাবে, আসামিও দিতে পারবে, বাদীও দিতে পারবে। সেটা কি মূল্যায়ন করবে আদালত, আসামির রেকর্ডিং অবশ্য গুলো? অবশ্যই মূল্যায়ন করবে, কেন করবে না? এখানে এই এই যে সাফাই সাক্ষী দেওয়ার যে সুযোগটা দিয়েছে, মনে করেন 344-এ সাফাই সাক্ষী ধরে নিচ্ছি আমি, আর 342-এ হচ্ছে পরীক্ষা করা। 342-এ আসামিকে পরীক্ষা করা মানে জুডিশিয়াল ইনকুয়ারি বলতে পারি, আর 340-এ মেবি সাফাই সাক্ষী হবে। কারণ আমি কেন এটা 42-এর মধ্যে লিখে রেখেছি এটা আমি সিনিয়রকে স্পষ্ট হয়ে তারপরে আমি স্যার এটা ক্লিয়ার করবো আপনাদের। প্র্যাকটিক্যালি সবাই তো 342টাকেই সাফাই সাক্ষী হিসেবে ধরে বা বলে, হ্যাঁ, যেটা বাস্তবে তো সচরাচর যারা বলে। বাস্তবে তো সেটাই বলে, বলে তো আমি এটাই, মানে বলে যে 342, 342-ও বলে না সাপের সাক্ষী, বলে সাপের সাক্ষী দিবেন আপনি। এখানে বলা হয় 342 ধারার স্টেপ পদক্ষেপ, অর্থাৎ পদ লিস্টে লিখাই আছে 342, 342 আর্গুমেন্ট। কারণ 342 প্রথমে জিজ্ঞাসা করে আপনি কি কোনো সাপাই সাক্ষী দিবেন, তখন আমি বুঝেছি যে 342 মানে সাপাই সাক্ষী, মানে এটা আমার প্র্যাকটিক্যাল নলেজ। কিন্তু আইন পড়তে যাই আমার যেটা মনে হয় যে মনে 340-ই সাপাই সাক্ষী হওয়ার কথা। পড়লে তো দেখা যায় যে এটা এখানে স্যার তার আত্মপক্ষ মানে আসামির পক্ষ বলছে যে তার আত্মপক্ষ সমর্থন করার অধিকার পাবে। তা আত্মপক্ষটা সমর্থন মানে স্যার আমরা সাফাই সাফাই সাক্ষী হিসাবেই তো বুঝি বিষয়টা। এখন এখানে লেখা আছে সাক্ষী হওয়ার যোগ্যতা, মানে এখানেও আবার সাপাই সাক্ষী, তার মানে 40 কি তো নির্দেশ বেশি করছে। তো এটাও আমি একটু কনফিউশন রাখছি। এখানে ঠিক আর আছে। স্যার এই যে আমার যতটুকু মনে হয় বলেন। 40-এর বিষয়টা হচ্ছে যে সাক্ষী তার মানে নিজের পক্ষে সাক্ষী হওয়ার জন্য বলছে, আর 42-এ বলছে তার মানে সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষী হওয়ার বিষয়ে বলছে, এরকম ধরনের পার্থক্য থাকতে পারে আর কি। না না, এরকম কিছু না, সহযোগিত রাজসাক্ষী সেটা তো চলে গেল অন্য ধারায়। এটা ক্লিয়ার করি সিনারের কাছ থেকে, যারা আমাদের রাজশাহী কোর্টের বেশ কয়েকজন আছেন,
দু একজন সিনিয়রকে আমি ভালোভাবে জিজ্ঞাসা করব। আমি এই মুহূর্তে সিভিলে বেশি ফোকাস করছি, ওই কারণে ক্রিমিনাল যে এক্সপার্ট আছেন লয়ার, ওনাদের সাথে একটু ওঠা বসা কমই হচ্ছে।